নমস্কার, দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতেই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে বাংলা শ্রমিকদের নির্যাতনে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার পরিযায়ীদের পুনর্বাসনে রাজ্যের নয়া প্রকল্পের নাম শ্রমশ্রী। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, এই যে নয়া প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে যার নাম শ্রমশ্রী, এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে কিভাবে পরিযায়ীরা উপকৃত হবেন? দেখো, বিজেপি শাসিত রাজ্যে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যারা রয়েছেন দিনের পর দিন হেনস্থার শিকার হচ্ছেন। বাংলা ভাষায় কথা বলছেন তারা এবং সেই কারণে হেনস্থার শিকার হচ্ছেন, জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সরব হয়েছেন। আর এবার সেই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই বিশেষ কর্মসূচি, যার নাম দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রমশ্রী। এই শ্রমশ্রী প্রকল্পের অধীনে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে আসবেন অন্যান্য রাজ্য থেকে এ রাজ্যে যারা ফিরে আসছেন তাদের প্রথমত ভ্রমণ ভাতা দেওয়া হবে, অর্থাৎ তাদের যে আসার খরচ সেই আসার খরচের টাকা রাজ্য সরকার দেবে। এরপর তারা যখনই এসে পৌঁছাবেন তারপর তাদেরকে 5,000 টাকা দিয়ে দেওয়া হবে। তারপর থেকে 1 বছর পর্যন্ত প্রতি মাসে 5,000 টাকা করে রাজ্য সরকার দেবে এই শ্রমশ্রী প্রকল্পের অধীনে, যতদিন না পর্যন্ত তারা নতুন কোনো কাজের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে তুমি জানো যে কর্মশ্রী প্রকল্প রয়েছে, যে প্রকল্পের অধীনে রাজ্য সরকার যারা জব কার্ড হোল্ডার তাদেরকে কাজের সুযোগ করে দেয়, 100 দিনের কাজের সুযোগ করে দেয়। মূলত এই যে জব কার্ড হোল্ডার যারা আছেন তারা যে কর্মশ্রী প্রকল্পে যেমন সুবিধা পান, এক্ষেত্রে পরিযায়ী শ্রমিকরাও যাতে এই কর্মশ্রী প্রকল্পে সুবিধা পান, তাদের যাতে জব কার্ড দেওয়া হয় সেই ব্যবস্থাও রাজ্য সরকার নিচ্ছে। তবে এই যে শ্রমশ্রী প্রকল্প, সেই শ্রমশ্রী প্রকল্পের অধীনে শুধুমাত্র মাসিক 5,000 টাকা নয়, তাদেরকে স্কিল ট্রেনিংও দেওয়া হবে, অবশ্যই তাদের দক্ষতার ওপর নির্ভর করে। অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক যারা আসছেন তাদের দক্ষতা দেখা হবে এবং দক্ষতার ওপর নির্ভর করে তাদেরকে স্কিল ট্রেনিং দেওয়া হবে। উৎকর্ষ বাংলা রাজ্য সরকারের যে প্রোগ্রাম আছে সেই উৎকর্ষ বাংলা কর্মসূচির অধীনে। পাশাপাশি এই পরিযায়ী শ্রমিকরা কর্মশ্রী প্রকল্পের সুবিধা পাশাপাশি তারা স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী কার্ড এবং তাদের বাচ্চাদের যদি কোনো পড়াশোনার অসুবিধা হয় সেই ব্যবস্থাও রাজ্য সরকার করবে। এবার এই সুবিধা কিভাবে পাবেন পরিযায়ী শ্রমিকরা? রাজ্য সরকারের যে পোর্টাল রয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য, সেখানে যারা নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং করবেন তারা এই প্রকল্পের সুবিধা বা এই কর্মসূচির সুবিধা পাবেন, তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখবো দক্ষতা কার কিভাবে আছে এবং যে দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, এই বিভিন্ন কাজে ইনভলভ করবো। এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন পাওয়া যায়। হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার। তাদের ছেলে মেয়েরা স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, এইসব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছে তারা এই শ্রমশ্রীর সুবিধা পাবেন। আর এবার নজর রাখবো আইসিকে গালাগালি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন। আদালতে আত্মসমর্পণ করে জামিন অনুব্রত মণ্ডলের। আইসিকে গালাগালির মামলা এবং সেই মামলায় অনুব্রত মণ্ডলের জামিন। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, কোন জায়গা থেকে আজকে অর্থাৎ কোন গ্রাউন্ডে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করলো বোলপুর আদালত?
দেখো, আমাদের নিউজ 18 বাংলা দর্শকরা সকলেই কিন্তু জানেন যে অনুব্রত মণ্ডল গালিগালাজ কাণ্ডে কিন্তু আজকে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে বোলপুর মহকুমা আদালত। মূলত অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন তিনি যে বিষয়গুলি তুলে ধরেছেন বিচারপতির সামনে সেগুলি হচ্ছে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং অনুব্রত মণ্ডল কিন্তু তদন্তে সহযোগিতা করছেন। কিন্তু সরকারি পক্ষের আইনজীবীকে যখন বিচারপতি জানতে চান যে তদন্তের কি অগ্রগতি রয়েছে বা কেস ডায়েরি কোথায় রয়েছে, সেই যখন জানতে যায় তখন কিন্তু সরকারি পক্ষে যিনি আইনজীবী তিনি কিন্তু সরাসরি জানান যে এখনও পর্যন্ত তার কাছে কেস ডায়েরি এসে পৌঁছায়নি। পাশাপাশি তদন্তের যে অগ্রগতি বা তদন্তে কি হয়েছে সেই বিষয়েও কিন্তু এখনও পর্যন্ত জানানো হয়নি, অর্থাৎ সরকারি আইনজীবীকে কিন্তু জানাননি, অর্থাৎ যিনি তদন্তকারী অফিসার তিনি কিন্তু জানাননি। আর তার সেইটা দেখেই কিন্তু বিচারপতি কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে জামিন মঞ্জুর করেছেন। যদিও বেশ একটি শর্ত তাকে দেওয়া হয়েছে। কি শর্ত? না, অনুব্রত মণ্ডলকে কিন্তু যে তদন্তের যদি কোনো দরকার পড়ে বা তাকে যদি আবারও জেরা করতে হয় সেক্ষেত্রে তদন্তে নিয়ে সহযোগিতা করবেন এবং ব্যক্তিগত 1000 টাকা বন্ডে কিন্তু অনুব্রত মণ্ডলের জামিন দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত চলছে, তার কেস ডায়েরি কোথায়, এখনো পর্যন্ত কেন? একেবারে ইন্দ্রজিৎ, ওনার বয়সের কথা ভেবে উনি বিভিন্ন অসুখে ভুগছেন, সাফারিং ফ্রম এরিয়াস এলিমেন্টস, এইগুলো ভেবে কোর্ট বেলটা গ্রান্ট দেয়। কোনো শর্ত আরোপ করার শর্ত আয়ের সাথে মিট করতে হবে, ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে কোঅপারেট করতে হবে। তখন ডাকবে। আর কত ব্যক্তিগত কোনো বন্ড হলে 1000 টাকা করতেও না। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লার্নেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। কোনো শর্ত দিয়েছেন? না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন। আর আজ আচমকায় সাগরদিঘিতে সরকারি বাসে আগুন ধরে যায়। সাগরদিঘির দোহাল মোড়ে সেখানে চলন্ত বাসে আগুন। তারপর কি হলো দেখাবো একটি বিরতির পর। রাজ্যে ডাক্তারি প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া স্থগিত। সব মেডিকেল কলেজের প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া স্থগিত, আপাতত স্থগিত ডেন্টালে ভর্তি প্রক্রিয়া। জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফ থেকে। অভিজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিছু জানা যাচ্ছে? প্রিয়াঙ্কা, যেটা প্রথমেই বলে রাখি, রাজ্য জুড়ে নিট ইউজি অর্থাৎ মেডিকেল বা ডেন্টালের যে প্রবেশিকা পরীক্ষা যারা উত্তীর্ণ হয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে যারা প্রথম বর্ষে ভর্তি হতে চাইছেন সেই ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এবং যেটা বলা হচ্ছে, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে কিছু আইনি সমস্যা, কিছু আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রায় 5,500 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অত্যন্ত সমস্যার মুখে পড়ল। মেডিকেলে এন্ট্রান্স, মেডিকেলে ভর্তি প্রক্রিয়া, কাউন্সিলিং প্রক্রিয়া এবং ডেন্টাল অর্থাৎ বিডিএস, এই ডেন্টাল ভর্তি প্রক্রিয়া এবং কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো। ফলে বলা যেতে পারে যারা নিট ইউজি পাস করেছে এবং কাউন্সেলিং চলছিল, আগামী 20 তারিখ প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল কে কোন কলেজে চান্স পেয়েছে এবং আগামী 21, 22, 23 আগস্ট বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে তারা ভর্তি হতে যেতেন এবং তারপরেই প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সমস্ত কিছু এখন অকুল পাথারে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো এমবিবিএস ফার্স্ট ইয়ার এবং বিডিএস ফার্স্ট ইয়ারে ভর্তি প্রক্রিয়া। এবং গোটাটাই আইনি জটিলতার কারণে সম্ভবত যে ওবিসি নিয়ে যে সমস্যা চলছে সেই ওবিসি আইনি জটিলতার কারণেই এই নির্দেশিকা জারি করা হলো রাজ্যের স্বাস্থ্য শিক্ষা। অন্যদিকে সাগরদিঘি, সেখানে সরকারি বাসে আচমকাই আগুন ধরে যায়। সাগরদিঘির দোহাল মোড়, সেখানে চলন্ত বাস, আর সেই চলন্ত বাসে আগুন। বহরমপুর থেকে ফারাক্কা যাওয়ার পথে এই বিপত্তি ঘটে। দেখুন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলছিল। রাকিবুল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাকিবুল, প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে, যাত্রীরা সুরক্ষিত ছিলেন তো?
দেখো প্রিয়ঙ্কা, যে যাত্রীর কথা তুমি যে বলছো, যে যাত্রীরা সুরক্ষিত ছিল বলতে হঠাৎই যখন আজ এই বহরমপুরের দিক থেকে ফারাক্কার দিকে যাত্রী বোঝায় যে 60 জন যাত্রী ওই সরকারি বাসে যাচ্ছিলেন, হঠাৎই আগুন যখন দাউ দাউ করে জ্বলতে থাকে তখন কিন্তু হইচই হতে শুরু করে এবং হইচই হওয়ার পরেই কিন্তু যাত্রীরা একে একে তারা কিন্তু বাস থেকে কোনো রকমে প্রাণে বেঁচে যায় এবং তাদের যে জিনিসপত্র, তাদের ব্যাগ, তাদের এবং লাগেজ সমস্তই কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কিন্তু ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন এবং দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ, আর অন্যদিকে বাঁকুড়ার কতুলপুরে আজকে তুলকালাম পরিস্থিতি, কারণ সেখানে পথ দুর্ঘটনা, সেই পথ দুর্ঘটনা ঘিরে তুলকালাম। লরির ধাক্কায় মৃত্যু, রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা হয়, দুর্ঘটনার জেরে মৃত্যু হয় একজনের। এরপরই উত্তেজনা ছড়ায়। বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, স্থানীয়রা দফায় দফায় তারা বিক্ষোভ দেখান, রাজ্য সড়ক অবরোধ করেন, মূলত কাদের বিরুদ্ধে তাদের এই অভিযোগ? একদমই, দেখো স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল, এই রাস্তা বেহালের জন্য দুর্ঘটনার প্রবণতা বাড়ছে। আজ যে কারণে এক ব্যক্তির মৃত্যু হলো, পাশাপাশি তাদের অভিযোগ যে এখানে যে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার থাকে তার বিরুদ্ধেও তারা জানাচ্ছে তিনি কর্তব্যে অবিচল থাকেন না, কারণ সবসময় তিনি মোবাইল ঘাটেন, অর্থাৎ যে কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে। তোমাকে জানাবো, আজ বিকেলে কতুলপুরের যে গোগরা রয়েছে সেই গোগরা 2 নম্বর রাজ্য সড়কের উপরে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এক লরি চালক ওই স্থানীয় এক বাসিন্দাকে, অর্থাৎ গোগরা গ্রামের বাসিন্দা রাসবিহারী চক্রবর্তীকে পিষে দেয়। তিনি চা খাওয়ার জন্য এই বাজারে এসেছিলেন, রাস্তা পার হতে গিয়ে তিনি লরির চাকায় পিষ্ট হয়ে যান। এরপরে উত্তেজিত জনতা এই 2 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে, কিন্তু পুলিশকে ঘিরেও রীতিমতো বিক্ষোভ চলে। ঘটনাস্থলে পৌঁছায় কতুলপুর থানার ওসি, তাকে ঘিরেও রীতিমতো ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি যে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার তিনি দিনের পর দিন ডিউটি না করে তিনি মোবাইল ঘাটেন, তাই মানুষ পারাপার কিভাবে করছে সেই বিষয়টি তার নজরে থাকে না। পাশাপাশি যে রাস্তা রয়েছে এই রাস্তা একেবারেই জরাজীর্ণ পরিস্থিতি। এর আগে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কারণ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। আর যখন ওই ব্যক্তি রাস্তা পারাপার করছিল ঠিক সেই সময় রাস্তা খারাপ থাকার জন্য গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে কতুলপুর থানার ওসি এবং বিশাল পুলিশ বাহিনী সেখানে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতিশ্রুতি দেন যে এই রাস্তা অবিলম্বে মেরামত করা হবে এবং সেই সিভিক ভলেন্টিয়ারকে সেখান থেকে সরানো হবে। তারপরে বিক্ষোভ তুলে নেয় উত্তেজিত জনতা। প্রিয়াঙ্কা, বেশ, আমাদের এখানকার এই রাস্তার খোপা বাইপাসের রাস্তার ফোনটাকে সাইকেলটা রেখে আমাদের এখানে ব্রাহ্মণ ঠাকুর চা খেতে যাচ্ছিল রাস্তার ধারে হেঁটে, আর লরিতে এসে চিপতে দিয়ে চলে গেছে। খোপা বাইপাস ধরে লরিতে বেরিয়ে গেছে। বিক্ষোভ দেখানো হলো, পুলিশ এলো, রাস্তা এবং এখানে যথাযথ সিভিকের ব্যবস্থা আর রাস্তা যাতে ভালো হয়, মেন হচ্ছে রাস্তার জন্য, এবং সিভিকের ঠিকঠাক নজরদারি না কারণে এটা হয়েছে। দোকানে চা খেতে যে আর লরিতে এসে মেরে রাস্তাটা খারাপের জন্য বিশেষ করে হয়েছে। এই রাস্তা এরকমই রয়ে গেছে, পুরো বাগাইলে এর আগেতে বোল্ডার মোরাম দিয়েছিল, সেই মোরাম জলেতে উড়ে চলে গেছে, রাস্তা সে খারাপ হয়ে রয়ে গেছে। রাস্তা খারাপের জন্য হয়েছে। ফের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী। এবার স্বরূপনগরে বিথারি সীমান্ত, সেখান থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশি নজরে এলেই, 2 বাংলাদেশি নজরে এলেই পুলিশ তাদের গ্রেফতার করে। প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, গ্রেফতারির পর যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ, সেই জিজ্ঞাসাবাদের সময় কি কি তথ্য সামনে আসছে, এদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে? দেখো, এই যে গতকাল রাতে, গভীর রাতে যখন স্বরূপনগর থানার পুলিশ বিতানি সীমান্ত এলাকা দিয়ে টহল দিচ্ছিল, সেই সময় এই 2 জনকে পুলিশের চোখে পড়ে এবং পুলিশের সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের। এরপরে তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে তাদেরকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে যে তারা বাংলাদেশের যে সাতক্ষীরা, সেই সাতক্ষীরা জেলার তারা বাসিন্দা। তারা এর আগেও ভারতে এসেছে এবং তারা ভারতের ভিন রাজ্যে তারা শ্রমিকের কাজ করতো এবং সেই জন্যই তারা এখানে ভারতে যাতায়াত আছে এবং তারা বাংলাদেশে ফিরে গিয়েছিল। তারা বাংলাদেশের থেকে 3 মাস
থাকার পরে আবার তারা ভারতে আসছিল ভিন রাজ্যে শ্রমিকের কাজ করার জন্য। তারা সেই উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল এবং তাদের সঙ্গে আর কারা কারা ঢুকেছে আর তাদের যে বক্তব্য সেই বক্তব্য ছাড়া অন্য কোনো যোগ আছে কিনা সেই সব পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিশ। বেশ।